আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা তো সবাই জেনে গেছেন 9 তারিখে একটা সিক্রেট ডিল এগ্রিমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের প্রথম আলোয় কাগজে বেরিয়েছে, আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে আমাদের এখানে একটা সেই সংক্রান্ত খবর করেছে। খবরটা হচ্ছে একটা সিক্রেট ডিল হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই জানুয়ারির মিডলে একটা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কাউকে বলা যাবে না, পার্লামেন্ট আলোচনা করা যাবে না, পার্লামেন্ট বলে তো কিছু নেই। উনি সব এখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে এখন কাউকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করো না, কোনো জবাব চেয়েও না। এখন কাগজে যেটা বেরিয়েছে, আন্ডার সিক্রেট ডিল বাংলাদেশ সিক্স ট্যারিফ কাটস ফ্রম ইউএস আফটার বিগ উইন ফর ইন্ডিয়া। এটা বেরিয়েছে আমাদের 6 তারিখে। US and Bangladesh are reportedly set to sign a trade deal on February 9, just 9 days before election in Bangladesh, first since Sheikh Hasina ouster. দেখুন 6 তারিখে বেরিয়েছে। তো আমি এটার বাংলা করেছি, তাতে লিখছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি, দেশটির মনে হচ্ছে অন্যত্র নজর সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার দিকে। বাংলাদেশের নির্বাচনের মাত্র 9 দিন আগে ফেব্রুয়ারির উভয় দেশ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানা গেছে। দেশটির বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরের তারিখ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে, যেটা হচ্ছে 9 তারিখ। তবে যে বিষয়টি সকলের ভ্রু কুঁচকে গেছে তা হলো চুক্তির গোপনীয়তা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মতে এই চুক্তির শর্তাবলী অজানা রয়ে গেছে এবং দেশটির সবকিছু গোপন রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার চুক্তি এনডিএ স্বাক্ষর করেছে। আরো প্রশ্ন উত্থাপন করে যে বাণিজ্য চুক্তিটি এমন এক সময় চূড়ান্ত করা হয়েছে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে রয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়কাল শেষ হয়ে যাবে, ফলে গোপন চুক্তির বাস্তবায়ন দেখার আসল দায়িত্ব পরবর্তী সরকারের ওপরে বর্তাবে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র 1 সপ্তাহ পরে এই চুক্তি চূড়ান্ত হতে চলেছে, যার অধীনে ভারতীয় আমদানির ওপরে 18% শুল্কে নামিয়ে আনা হয়েছিল। তাহলে 18% বাংলাদেশে করা হয়েছে, ভারতে করা হয়েছে, বাংলাদেশের লোককে বলা হচ্ছে এবার এটা 15% করা হবে আমাদের এই চুক্তির মাধ্যমে। কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? প্রশ্নটা সেখানেই জাগছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? আমাদের এখানে যে চুক্তি, যে কোনো দেশে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে হলে পরে সেখানে পার্লামেন্টে একটা বিতর্ক হয়। এটা তো আর সেনা শাসিত দেশ নয়, এখানে একটা ডেমোক্রেসি হলেও, মানে এখন ডেমোক্রেসি নেই, তবুও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা দরকার ছিল। কিন্তু কারোর সঙ্গে মোহাম্মদ ইউনূস কোনো আলোচনা করছেন না। তিনি যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটা দিয়ে যাচ্ছেন, মানে আমি তো যাচ্ছি, তোদের যা বাঁশটা আমি দিয়ে যাচ্ছি, এই বাঁশ নিয়ে সারা জীবন তোরা ভুগবে। ব্যাপারটা হলো এইরকম, মানে আমি তো গেলাম, তোদেরকে মেরে গেলাম, এই লোকটাকে নিয়ে কি করা যায়। এখন এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে যেটা থাকছে, তাতে প্রথম হচ্ছে বাংলাদেশ 15% নামিয়ে আনবে কি আনবে না ইউএস বাংলাদেশের ট্যারিফ, সেটা নিয়ে কোনো রকম নিশ্চয়তা কিন্তু ইউএস দেয়নি। কিন্তু ইউএস কে বাংলাদেশ একটা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে। উপহারের ডালিতে কি কি রয়েছে? রয়েছে চীন থেকে কোনো রকম অস্ত্র শস্ত্র যন্ত্রাদি ইত্যাদি, ট্রেন, তারপর সমরাস্ত্র কিচ্ছু কেনা যাবে না। যা কিনতে হবে সমস্ত ইউএস থেকে কিনতে হবে এবং যে দামে বলবে সেই দামে কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে গুণগত মান পরীক্ষা,
সব দেশই একটা গুণগত মান পরীক্ষা করে, যে মাল আসবে তার উপরে, ইউএসএ থেকে যে মাল আসবে তার গুণগত মাল কোনো পরীক্ষা করার কোনো ব্যবস্থা করা হবে না। তৃতীয় হচ্ছে, বাংলাদেশকে যে মাল পাঠানো হবে সেই মালের দাম ট্যাক্স শুদ্ধ 15 দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে, অথবা 15 দিনের আগে যে টাকা জমা করলে তবে সেই মাল আমেরিকা দেবে। এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে যে এত পরিমাণ মাল নিতে হবে। এখন বর্তমানে ইউএস এর সঙ্গে বাংলাদেশের যে ব্যবসাটা চলে সেটা হচ্ছে, বাংলাদেশ আমদানি করে ইউএস থেকে $9 বিলিয়ন এবং রপ্তানি করে $2 বিলিয়ন। তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে আপনার ওই জামা কাপড়, পোশাক শিল্প। এখন পোশাক শিল্পের তো দফা রফা হয়ে গিয়েছে। এখন এই যে ডিলগুলো হয় না, এই ডিলগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আমাদের দেশের ডিলটা দেখুন, আগস্ট থেকে টানাটানি হচ্ছে, এখনো পর্যন্ত ডিল হবে বলে বলছে মার্চের মিডলে হয়তো ডিল হলেও হতে পারে। যে খবরটা আমি দুপুরবেলা করলাম, মার্চের মিডল হয়ে যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে গিয়ে আমাদের ঝপ করে ডিল হয়ে গেল। বহুদিন ধরে আলোচনা চলছে, আলোচনা হতে 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 তার এর আগে একবার উর্সুলা ফ্যান ডার লেয়েন এসেছিলেন একবার ভারতবর্ষে, তখন ওই ডিল নিয়েই কথাবার্তা হয়েছিল মোদির সঙ্গে এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। তো এইগুলো বহুদিন ধরে আলোচনা হয়, কিন্তু কোনো কিছু গোপন থাকে না, যা থাকে সরকার সামনে দেশের মানুষের সামনে তা উপস্থিত করে। কারণ টাকাটা দেবে কে? টাকাটা দেবে দেশের মানুষ। এখন যে চুক্তিটা কেন করছে, এক হচ্ছে ভারতের থেকে আমার ট্যারিফ নিচে সেটা একটা দেখানো, যেটা বাস্তবে হবে না। আর দ্বিতীয় হচ্ছে, এই ডিপ স্টেটকে ধরে আমাকে এবার বার করো, আমি তোমাদের বাকিটুকু দিয়ে দিলাম, যতটুকু যা দেওয়ার দেশটাকে আমি তোমার হাতে বেছে দিলাম, সমস্ত কিছু তুমি কন্ট্রোল করো, আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে যাও, আমি এখান থেকে সেফ এক্সিট চাইছি। কারণ যদি নির্বাচন হয় তাহলে মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতা থাকবে না। তিনি এবার বসে বসে কি ঘন্টা বাজাবেন না, তিনি এখান দিয়ে কাটবেন। সেই কাটার পথটা যাতে ইউএস করে দেয় তার জন্য একটা গোপন ডিল করা হচ্ছে। এইবার পরবর্তী সরকার এসে বুঝবে সে কার্যকর করতে পারবে কি পারবে না, তার পক্ষে কতটা সম্ভব হবে কতটা সম্ভব হবে না। এখন এই যে আপনার ধরে নিলাম তর্কের খাতিরে 3% কমে গেল, 15% হলো। এবার আপনার মেন যেটা উৎপাদন সেটা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের অর্ধেক তো জ্বালিয়ে দিয়েছেন, আপনার লোকজনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু টিকে আছে, কিন্তু আমদানি নির্ভর, তুলো আমদানি হোক, রেশম আমদানি হোক, যাই হোক না কেন সেটা হচ্ছে আমদানি নির্ভর। এবার হচ্ছে আপনার সমস্ত এই যে বন্দরগুলো ভারতবর্ষের সব তো স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, আপনাকে জাহাজে করে পাঠাতে হবে। এবার 10টা জিনিস একসঙ্গে হলে তবে তো হারমোনাইজ হয়। সবকটা অনেক জিনিস 100টা হতে পারে, 50টা হতে পারে, সব জিনিস একত্র করলে এর মধ্যে যেমন আমদানি আছে, রপ্তানি আছে, ভাড়া রয়েছে, তারপরে তার ট্যাক্স রয়েছে, হাজার জিনিস রয়েছে। এই সমস্ত করে এই যে 3% কমানোর জন্য মোহাম্মদ ইউনূস যে 3% দেখানোর জন্য করছেন, সেটা দেখা যাবে আলটিমেটলি 30% হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের পোশাকটা আমেরিকাতে চলবে কি করে? যেখানে ভারত 18%, এখন ঠিক আছে 18%-এ ভারত যদি পাঠিয়ে দেয় তাহলে পরে সেখানে 30% ট্যারিফ দিয়ে হবে কি করে? তারপর ভারত থেকে তো তুলো পাবে না, ভারত থেকে রেশম পাবে না, তাহলে পরে কোথা থেকে আনবে? সেও একটা খরচা। সব মিলিয়ে একটা অবাস্তব একটা ডিল সাইন করে বাংলাদেশটাকে একেবারে আমেরিকার হাতে সঁপে দিয়ে
বলা যায় আমেরিকার কলোনি করে দিয়ে ইউনূস এখন বিদায় নেওয়ার চেষ্টা করছে। এই মানুষটিকে আপনারা আটকান। যদিও ভোট উনি করে যেতে পারেন, তাহলে এই মানুষটি কিন্তু দেশ থেকে বার হতে আপনারা দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। এই মানুষটিকে ধরে এই মানুষটিকে জেলবন্দি করে রাখার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ আপনাদের রক্ত বিক্রি করে দিয়েছে এই মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে যদি আপনারা ছেড়ে দেন, জানবেন আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। যতক্ষণ মোহাম্মদ ইউনূস সিআই এর এজেন্ট আপনাদের হাতে রয়েছে, ততক্ষণ আপনারা আর্ম টুইস্ট করতে পারবেন, বাংলাদেশে আর্ম টুইস্ট করতে পারবেন। কারণ সিআই এর একমাত্র এজেন্ট হচ্ছে ইউনূস। ইউনূসকে দিয়ে সমস্ত কিছু বলানো যাবে এবং ইউএস এর মুখোশ খুলে যাবে। সুতরাং ইউএস এর মুখোশ যদি খুলতে হয়, তাহলে একমাত্র বাংলাদেশের মানুষ পারে। ইউনূসকে আটকে দিন, ইউনূসকে আটকে দিয়ে ওকে জেলে ভরুন আগে। তারপরেতে পরবর্তী সরকারের কাজ হবে তারপর বিচার প্রক্রিয়া শুরু করা এবং ইউনূসকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা কি কি তুমি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে তুমি দিয়েছো। গাড়ি থেকে আরম্ভ করে সাধারণ পণ্য যা কিছু আসবে সমস্ত ইউএস থেকে আসবে, অন্য কোনো জায়গা থেকে আসবে না। এইটা আপনাদের ঘাড়ে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, ইউএস এর যে রেট, সেই রেট আপনাদেরকে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বোঝা কিন্তু আপনারা বইতে পারবেন না। আপনারা কুঁজো হয়ে যাবেন। আপনারা মানে খুব অল্প বয়সে আপনারা বৃদ্ধ হয়ে যাবেন। আপনাদের বংশ পরম্পরায় এই যে আপনাদের গোলামির খাতায় নাম লিখিয়ে দিলেন ডক্টর ইউনূস, তাকে আপনারা ছাড়বেন না। যদি ছাড়েন, তাহলে আপনাদের দুর্গতির শেষ থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হীরক রাজার দেশের গল্পের মতোই একখণ্ড গল্প আমাদের আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি কেবল গল্পই নয়, নিঃসন্দেহে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা থেকে শুরু করে আগামী নির্বাচন, পাশাপাশি পশ্চিমা স্বার্থ সহ অবশ্যই ডক্টর ইউনূস সরকারের স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে একটু মনে করিয়ে দিই, এর সঙ্গে আরও জড়িয়ে রয়েছে এর আগে যে প্রশ্নটি আমি তুলেছিলাম, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি মিস্টার শাফিকুর রহমানকে তার স্ত্রী সহ যে আটক করা হলো, হঠাৎ করে কি এমন এই দেশে আইনের শাসন স্থাপিত হলো যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানে এমডিকে গ্রেপ্তার করা হলো এবং তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে গতকাল। গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিঃসন্দেহে সেটি অমানবিক যদি সত্য হয়ে থাকে, এবং অবশ্যই সেটি বিচার আমরা চাই। কিন্তু এই দেশে তো আমরা বড় বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদেরকে আটক করা হচ্ছে না। প্রকৃত যারা হত্যাকারী, সেখানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানে এমডিকে আটক করা হলো। যে ব্যক্তি কিনা সরকারের এত কাছের লোক, তার নিয়োগও হয়েছিল 2024-এর 5 আগস্ট আন্দোলনের বা অভ্যুত্থানের পরে, সম্ভবত অক্টোবরের দিকে। কেন তাকে ঝেঁটিয়ে বিদায় করা হলো? যাই হোক, আমি এই গল্পটি বলতে চাচ্ছি একই বিষয়ে দুটি পত্রিকার দুটি রিপোর্ট একসঙ্গে করে। এখানে আমার খুব বেশি মন্তব্য করার কিছু নেই, আমি শুধু একটু পরম্পরায় সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে ভয়ঙ্করভাবে। দ্য ডেইলি স্টারের আজকের পত্রিকার প্রথম পাতার একটা লিড নিউজ, লর্ড অফ দ্য উইংস। খবরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রভাব বিস্তারের কথা। আরেকটি রিপোর্ট হচ্ছে বাংলা আউটলুকের, যেটি আরও কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, জুলকারনাইন সায়েরের করা প্রতিবেদন। তার শিরোনাম হচ্ছে ব্যক্তি স্বার্থ নাকি দেশের স্বার্থ, বোয়িং থেকে এয়ারপোর্টের মাটি সব কিছুতেই কালো ছায়া। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হচ্ছে, আমি অংশ বিশেষ আপনাদের সামনে একটু সাজিয়ে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির গ্রুপ অ্যাভিয়েশন ব্যবসা করতে চায়। 24শে নভেম্বরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পাওয়ার পর তিনি অ্যাভিয়েশন ব্যবসা করার জন্য
ট্রেড লাইসেন্স নিয়েছেন। 2025 সালের মার্চের শুরুতে আকিজ বশির গ্রুপ বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এভিয়েশন ব্যবসা করার জন্য একটি অভিপ্রায় পত্র জমা দেয়। তখন কিন্তু চেয়ারম্যান আর একজন। আচ্ছা, সেখানে তার প্রতিষ্ঠান B2 ক্যাটাগরির হেলিকপ্টার ভিত্তিক একটি এয়ারলাইন্স তৈরির পরিকল্পনা জানায়। বেবিচক থেকে নির্দেশনা পাওয়ার পর 11 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তিনি ট্রেড লাইসেন্স নেন, অর্থাৎ আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, এবং একই সঙ্গে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে। এতে ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয় কি আমদানি, অ্যাভিয়েশন সার্ভিস এবং রপ্তানি গেল। এরপর বেবিচক চেয়ারম্যানের কাছে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে এভিয়েশন ব্যবসা প্রতিষ্ঠান করতে অনাপত্তিপত্র চেয়ে আবেদন জানানো হয়। পরের মাসে এপ্রিলে শেখ বশিরউদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বশিরউদ্দিন, খেয়াল করুন বিষয়টি, একটু ভালো করে খেয়াল করতে হবে। তার কয়েক মাস পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে আসীন হন তিনি। কি দারুণ! চেয়ারম্যানের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান এভিয়েশন ব্যবসা করার জন্য আবেদন করলো, সেই প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হলেন তিনি, হোয়ারাজ তিনি একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে। আচ্ছা, আকিজ বশির এভিয়েশনের লাইসেন্স আবেদনটি এখন সেই প্রতিষ্ঠানের কাছেই চূড়ান্ত যাচাই বাছাইয়ে আছে, যার নিয়ন্ত্রণ সব কিছুই শেখ বশিরউদ্দিনের কাছে। এবং ডেইলি স্টারে বলা হচ্ছে সরকারের শেষ মুহূর্তে তাড়াহুড়া করে বোয়িং কেনার মতো চুক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বাংলা আউটলুকের শিরোনাম কি? এখন বাংলা আউটলুকে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বোয়িং উড়োজাহাজ ক্রয় থেকে শুরু করে বিমানবন্দরের জমি, থার্ড টার্মিনালের অপারেশন, গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারপোর্ট লিজিং, ট্রাভেল এজেন্সি ব্যবসা এবং ব্যক্তিগত এয়ারলাইন্স উদ্যোগ সব কিছু একই সুতোয় গাঁথা। এর কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর সূচনা বোয়িং উড়োজাহাজ ক্রয়ের একটি চুক্তিকে কেন্দ্র করে। এবং এর সঙ্গে কেন নির্বাচন জড়িত, এর সঙ্গে কেন বিমানের সাবেক এমডিকে যে পদচ্যুত করা হলো, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে একদিন আগে, তার মানে এখন তিনি সাবেক, যাও এই সব কিছুই একই সুতোই গাথা। শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে বসে বোয়িংয়ের সঙ্গে যে বিশাল পরিসরে চুক্তি করেছেন তা বিমানের কোনো বোর্ড অনুমোদন, ফ্লিট প্ল্যানিং বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। অথচ এই উড়োজাহাজগুলো পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরেই পড়বে। ফলে প্রশ্ন উঠেছে, যেই প্রতিষ্ঠান বাস্তবে অপারেশন করবে তার সম্মতি বা সক্ষমতা যাচাই ছাড়াই কিভাবে এমন একটি বহু বিলিয়ন ডলারের অর্ডার প্লেস করা সম্ভব হলো এককভাবে শেখ বশিরউদ্দিনের পক্ষে? আরও গুরুতর বিষয় হলো, এই ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি জড়িত থাকে। তাহলে বিমানের এমডিকে কেন তড়িঘড়ি করে গৃহকর্মী নির্যাতনের অভিযোগকে জড়িয়ে তাকে আটক করা হলো, তার চুক্তি বাতিল করা হলো? গুঞ্জন রয়েছে যে বিমানের এই এমডি মিস্টার শফিকুর রহমান তিনি বোয়িং কেনার পক্ষে একমত ছিলেন না কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই। বাংলা আউটলুক বলছে, বোয়িং প্রসঙ্গের পর অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানশিপ এবং বোর্ড গঠন। অভিযোগ অনুযায়ী দেশে ফিরে উপদেষ্টা হিসেবে থেকেই শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান হন এবং সরকারের পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে বোর্ডে তার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়। এর ফলে বিমানের সিদ্ধান্ত কাঠামো কার্যত একক প্রভাবের আওতায় চলে আসে। বশিরউদ্দিনের ঘনিষ্ঠদের কাদের নিয়োগ দেওয়া হয় সেটিও আমরা জানি। মাত্র কয়েকদিন আগে, মাসখানেক আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো, সে কথাও আমি আপনাদের জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পরিচালক হিসেবে নিয়োগ পেলেন। নির্বাচন কমিশনের সচিব, যার ধ্যানে জ্ঞানে নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলো মাথায় খেলার কথা, কয়েকদিন পরেই যে নির্বাচন, সেই
নির্বাচন কমিশনের সচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বিশেষ সহকারীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তখন থেকেই প্রশ্ন তুলেছি, কেন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এদেরকে নিয়োগ দেওয়া হলো? তাও এই যে শেখ বশিরউদ্দিন, যিনি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের নিজে উপদেষ্টা, তিনি উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হয়ে কিভাবে একটি সংস্থার চেয়ারম্যান হন, ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমান কিভাবে উপদেষ্টা হয়ে একটা প্রতিষ্ঠানের পরিচালক হন? হীরক রাজার দেশের গল্পের মতো না, নাকি তার চেয়েও হার মানায়? বাংলা আউটলুক বলছে, একটি বিদেশি বা তৃতীয় পক্ষকে থার্ড টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ঢোকানোর পরিকল্পনা ছিল একটা তৃতীয় পক্ষকে। সেই তৃতীয় পক্ষের সঙ্গে শেখ বশিরউদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত রয়েছে। এখানেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটি সামনে আসে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র থেকে যে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, এবং সেই বোয়িং কেনা হচ্ছে আবার শুল্ক চুক্তি অনুযায়ী শুল্ক কমিয়ে আনার লক্ষ্যে এইসব অজুহাত দাঁড় করানো হচ্ছে। এর সাথে আরও যে বিষয়গুলো ঘটছে, বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, অস্ত্র কারখানা, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি, এর সব কিছুই এক সূত্রে গাথা। শুধু ডেইলি স্টার এবং বাংলা আউটলুকে ব্যক্তি বশিরউদ্দিনকে বা বশিরউদ্দিনের স্বার্থ বা সরকারের স্বার্থের কথা বলা হয়েছে। আমি মেলালাম আগামী নির্বাচন প্রসঙ্গে, আমি মেলানোর চেষ্টা করলাম পশ্চিমা স্বার্থ উদ্ধারের বিষয়ে। আর পশ্চিমা স্বার্থ উদ্ধার করতে গেলে বর্তমান সরকারের স্বার্থ কী থাকতে পারে বিনিময়ে, এই সব কিছুই একটু মেলানোর চেষ্টা করা হয়েছে, এই আর কি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।